আসসালামু আলাইকুম। কি অবস্থা ছোট ভাইয়া আপুরা? কেমন চলছে তোমাদের প্রস্তুতি? নিশ্চয় অনেক ভালো। এবং এই সময় এসে এই প্রশ্ন করাটাই কেমন জানি আমার ধারণা তোমাদের প্রস্তুতির গতিবেগ অনেক 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 বেশি হয়ে গেছে, বিকজ অলরেডি ইউ হ্যাভ হার্ড দ্যাট দ্য অ্যাডমিশন ডেট or the exam date has already been circulated, হ্যাঁ তাই না? আমাদের মাঝে ইতোমধ্যে আলোচনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা নিবে, এবং আমরাও খুব সিরিয়াস হয়ে গেছি এসিএস পরিবার যে তোমাদের মিড ডিসেম্বর বা ডিসেম্বরের ভেতরে আমাদের সকল ক্লাস শেষ করতে হবে এবং তোমাদের খুব দ্রুত হচ্ছে মডেল টেস্টের দিকে যেতে হবে, সলভ ক্লাসের দিকে যেতে হবে, তোমাদের গাইডলাইনের দিকে যেতে হবে, এবং তোমাদের অফলাইন যে অ্যাক্টিভিটিগুলো আছে সেদিকে তোমাদের গতিশীলতা অনেক বেশি। তো একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা ভার্সিটিতে থাকতে বা তোমরাও যখন ইন্টারমিডিয়েট পড়েছো এরকম কিন্তু হতোই, তাই না? যে এক্সামের আগের দিন রাতের পড়া বা এক্সামের এক সপ্তাহ আগের পড়া আর এক্সামের এক মাস আগের পড়া, দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স, তাই না? ইউনিভার্সিটি এরকম অনেক হয়েছে যে আমরা পড়াশোনা করছি অ্যাজ ইউজুয়াল, পরীক্ষা আসুক আসুক আসুক, আর পরীক্ষা পেছালে কিন্তু পরে প্রস্তুতিটা ভালো নর্মালি আর হয় না। তো ঠিক তোমরা সেই প্রস্তুতিতে আছো যখন ডেট ঘোষণা হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে যাচ্ছে, বা ক্যাটাগরিক্যালি তোমাদের গুচ্ছর পরীক্ষাগুলো হয়ে যাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে আর একটা সুসংবাদও শোনাতে যাচ্ছে যে সেকেন্ড টাইমারদেরও সুযোগ থাকবে। সো বি ব্লেসড ফর দ্যাট। এবং যে অ্যাডমিশন ডেট মানে এক্সাম ডেট শুরু হয়ে যাচ্ছে বা সার্কুলার হচ্ছে, তখন তোমাদের সিরিয়াসনেস কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো বলবো, এতদিন যা করেছো সব ভুলে গিয়ে নতুন করে এখন পূর্ণাঙ্গ গতি দিয়ে পড়া শুরু করে দাও, ঠিক আছে? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো আমরা নিচ্ছি এবং তোমাদের যে বিশেষ করে এক্সামগুলো নেওয়া হচ্ছে, এক্সামগুলো কেমন হচ্ছে, হ্যাঁ আমাদেরকে একটু জানাবে প্লিজ। ডিসকাশন গ্রুপে জানাও, অন্যান্য গ্রুপে জানাও যে এক্সামগুলো কেমন হচ্ছে, বিশেষ করে রিটেন পার্টটা। এবং রিটেন পার্ট নিয়ে আমি বলেছিলাম তোমাদের খুব বেশি ভাবতে হবে না, আমি একটা দুটো লেকচার সিরিজ তোমাদেরকে নিয়ে দিব, সেখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এসিএস আছে তোমাদের সাথে, আর ভাইয়াও আছি। আশা করছি যতটুকু ক্লাস নিচ্ছি এর ভেতর কভার হয়ে যাবে। কিন্তু একটা বিষয় তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। ভাইয়ার প্রথম ক্লাসে বলেছিলাম যে মেমোরি অংশ এবং গ্রামার অংশ, মেমোরি অংশ কিন্তু বিগত সালের 3 থেকে 400 করে প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে, বিশেষ করে প্রিপোজিশন, ফ্রেজ ইডিয়াম, গ্রুপ ভার্ব, স্পেলিং, ট্রান্সলেশন এবং সিনোনিম অ্যান্টোনিম, এইগুলো থেকে বিসিএস, মেডিকেল এবং ইউনিভার্সিটি কোশ্চেন পড়ে শেষ করো। আর গ্রামার অংশের জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার, এই বইটা থেকে বিগত সালের প্রশ্ন 200 থেকে 300 প্রশ্ন জাস্ট পড়ে শেষ করো। জাস্ট এটাই সবচেয়ে বেস্ট অ্যাক্টিভিটি, হ্যাঁ। আর হচ্ছে কোশ্চেন ব্যাংক তোমরা পড়বাই। শুধু কোশ্চেন ব্যাংক আর বিগত সালের প্রশ্ন পড়ে যদি পরীক্ষা দিতে যেতে পারো, আমি বলবো এনাফ, মাচ মোর এনাফ, এবং এক্সট্রিম লেভেলের এনাফ, ঠিক আছে? সো এই কথাগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা আজকের যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস ট্রান্সফরমেশনস, হ্যাঁ। সেন্টেন্সের প্রকারভেদগুলো জানবো, এবং অ্যাডমিশন টেস্টে প্রায় মানে খুব কমন প্রশ্ন দিয়ে দেয় যে হোয়াট ইজ হি, এর বাংলা অর্থ কি। তো সেন্টেন্সের সেন্স বুঝতে পারলে টেন্স অনুসারে তার মিনিংটাও করা যায়, তাই না? তো আমরা আজকে বুঝবো সেন্টেন্সের কতগুলো প্রকারভেদ আছে, এবং এক্সামে সেন্টেন্স রিলেট কোন ধরনের প্রশ্ন আসে, এবং বিশেষ করে ট্রান্সফরমেশনটা কোন কোন সেন্সে হয়ে থাকে, সেগুলো আজকের আলোচ্য বিষয়। তো ভাইয়া আছি তোমাদের সাথে। তোমাদের প্রশ্নগুলো, তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে, তোমাদের ভেতরে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাবে। যদি গাইডলাইন সেশন দরকার হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাইদেরকে নিয়ে বা গুচ্ছর ছোট ভাইদেরকে নিয়ে তোমাদের গাইডলাইন সেশন করব, ঠিক আছে? থ্যাংক ইউ। লেটস গেট স্টার্টেড আজকের ক্লাস। আমরা ইতিমধ্যে তোমরা খেয়াল করেছো যে সেন্টেন্সের টাইপস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা দেরি না করে সামনের দিকে আগাচ্ছি, হ্যাঁ। প্রথমে দেখো সেন্টেন্স জিনিসটা কি। অনেক সময় অনেক জায়গার পরীক্ষা দেখা গেছে, গুচ্ছর পরীক্ষায় বা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায় বা ঢাকার বাইরের ইউনিভার্সিটিগুলোর পরীক্ষায় দেখা গেছে খুবই বেসিক প্রশ্ন করে যে ইম্পেরেটিভ সেন্টেন্স কাকে বলে, বা সেন্টেন্সই কাকে বলে, বা সাবজেক্ট কি জিনিস, প্রেডিকেট কি জিনিস, হ্যাঁ, অবজেক্ট কি জিনিস, বা অবজেক্ট কমপ্লিমেন্ট কি জিনিস। বেসিক মানে এটাকে রেমন্ড মার্ফির যে বই থাকে ওখান থেকে, বা পিসি দেশে যে বই পড়ো, তো রেমন্ড মার্ফির বই বা একেবারে ইংলিশের বেসিক বইগুলো থেকে ওরা কি ডেফিনিশনও জিজ্ঞাসা করে। তো সেই জন্য আমরা একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করেছি। এই গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড
সেন্টেন্স রেনার মার্টিন। বুঝতে পেরেছো, রেনার মার্টিনের কথা অনুসারে যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যেগুলো একটা কমপ্লিট মিনিং তৈরি করবে, তাই না? মিনিং এর বিচ্ছিন্নতা হবে না, এটা খুব কথা। এবং রেনার মার্টিন যেই কথা বলেছেন এইটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, হ্যাঁ, পারবা ইনশাল্লাহ। এরপর দেখো পার্টস অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের কতগুলো প্রকার থাকে, হ্যাঁ, বা সেন্টেন্সের কি কি অংশ থাকে। একেবারে কমনলি দেখো বলে দিয়েছে যে সেন্টেন্সের অংশগুলোর ভেতরে থাকে হচ্ছে দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট। তার মানে অবজেক্ট কোথায় গেল, তাই না? আচ্ছা আমরা একটু বুঝি সাবজেক্ট কি জিনিস। সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের সাথে কিন্তু আবার কিছু ডালপালা থাকে, যেমন সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। সাবজেক্ট কিন্তু আবার প্রিপোজিশন যুক্ত একাধিক সাবজেক্ট মিলে একটা ফ্রেজালি একটা সাবজেক্ট হয়, ঠিক আছে? এটা মাথায় রেখো। তো সাবজেক্ট নিয়ে দেখো ওই যে রেন মার্টিন আবারও একটা কথা বলছে, একটু জাস্ট চোখ বুলানো, হ্যাঁ, এই কথা যে রেন এন্ড মার্টিন বলেছেন এটা একটু মনে রাখবা। দ্য পার্ট হুইচ নেমস এ পারসন অর থিংস উই আর স্পিকিং অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তো বলছে এমন একটা পার্ট যার নাম অথবা সেই ব্যক্তির নাম আমরা অথবা জিনিসের নাম নিয়ে মূলত, অর্থাৎ যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি বা যিনি কাজটি করছেন সেটা হচ্ছে সাবজেক্ট। উদাহরণ দ্য মেশিন ইজ রানিং ওয়েল, এখানে এই মেশিন এটা আসলে বেশি বোঝার নাই। দ্য প্লেয়ার এখানে হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট জিনিসটা কি দেখো, দ্য পার্ট হুইচ টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো বলে সেটা হচ্ছে প্রেডিকেট। যে অংশে সাবজেক্ট সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। যে অংশে সাবজেক্ট সম্পর্কে বলা হয় সেটাই প্রেডিকেট। দ্য মেশিন ইজ রানিং ওয়েল, অর্থাৎ মেশিন সম্পর্কে বলা হয়েছে এই বাকি অংশ, ঠিক আছে? এটাই প্রেডিকেট, ঠিক আছে? দ্য প্লেয়ার ইজ ট্রাইং উইথ হার্ট অ্যান্ড সোল, এই হার্ট অ্যান্ড সোল ট্রাই যে করছে, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্যটুকু দেওয়া হয়েছে, এই সাবজেক্ট সম্পর্কে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রেডিকেট। আর অবজেক্ট হচ্ছে সিঙ্গেল একটা জিনিস। তাহলে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে হোল যে কথাগুলো বলা আছে সেটা প্রেডিকেট, আর অবজেক্ট কিন্তু জাস্ট সিঙ্গেল একটা শব্দ, ঠিক আছে, বা সিঙ্গেল একটা ফ্রেজ হিসেবে কাজ করে। দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স ইজ, এখানে চারটা অপশন দিয়েছে এবং এটা বিগত সালের প্রশ্ন। এ পারসন অ্যাবাউট হোম সামথিং ইজ সেড। তাহলে প্রেডিকেট কি হচ্ছে, যে ব্যক্তি সম্পর্কে কিছু বলা হচ্ছে না। এ ভার্ব, একটা ভার্ব না। হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট, এই যে হুইচ ডিটারমাইন্স দ্য সাবজেক্ট, হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট হবে, তাই না? সি নম্বর উত্তর। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্স মাস্ট হ্যাভ এ, সেন্টেন্সে কি থাকতে হয় এটা তোমরা নিশ্চয়ই জানো। সেন্টেন্সে একটা কি থাকতে হয়, একটা ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব থাকতে হয়। এমন কি সাবজেক্ট নাও থেকে একটা ফাইনাইট ভার্ব থাকলেই কিন্তু একটা সেন্টেন্স অনেক সময় হয়ে যেতে পারে। যেমন হচ্ছে আমরা বলতেছি যে গো, যাও, তো এটা কিন্তু এর ভেতরে একটা ইউ পালিয়ে আছে, তাই না? তুমি যাও। বা আমরা যদি বলি প্লিজ গো, দয়া করে যান, হ্যাঁ, প্লিজ গো, দয়া করে যান, তাহলে এর ভেতরে কোন একটা সিনিয়র ব্যক্তি পালিয়ে আছে, সিনিয়র ব্যক্তির ভেতরে কিন্তু পালিয়ে আছে। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেইভাবে তাহলে আমরা বেসিক বিষয়গুলো বোঝার পরে যাই আরেকটু। when you write sentence, যখন আমরা সেন্টেন্স লিখি কি হয়, the subject come first, কথা সত্য। the object come first না, অবজেক্ট প্রথমে আমরা ব্যবহার করি। the predicate comes first না, ও সাবজেক্ট সম্পর্কে প্রথমের কথা আমরা বলি না। the subject come first, হ্যাঁ, the person come first, subject come first. A subject means, subject মানে হচ্ছে agent of a sentence, the processing of the adjective, the modifier of the sentence, the syntax of the agent of the sentence, ঠিক আছে? আমরা বুঝলাম, খুব সহজ বিষয়। Predicate is a group of words which denotes the subject, describe the subject, helps the subject, tells about the subject. Predicate হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বলে, হ্যাঁ, describe the subject-কে জাস্ট আগায় দেয়। এটা উত্তর দিলে হবে, এটাও দিলে হবে, ঠিক আছে? A sentence group of words that expression is complete. A sentence is a group of words. Sentence is একটা গ্রুপ অফ শব্দ যেখানে থাকে, যেখানে এক্সপ্রেস কমপ্লিট, হ্যাঁ, কমপ্লিট একটা প্রেডিকেট, একটা কমপ্লিট প্রেডিকেট সেখানে দিয়ে দেয়, ঠিক আছে? ওকে, এখন আসো, এই বেসিক প্রশ্নগুলো অনেক গুচ্ছ জায়গায় এসেছিল। তার মানে তোমরা সেন্টেন্স কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এটা একটু জেনো। সাথে সাথে সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে, কোন সেন্টেন্স কি সেটাও তোমাদের একটু কষ্ট করে জেনে নিতে হবে। এখন আসো দেখে নাও
সেন্টেন্সকে নর্মাল ভাবে মিনিং আর স্ট্রাকচার অনুসারে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে সেন্টেন্সের প্রথম ভাগ হচ্ছে দুই ভাগে, মানে দুইটি ধারা দিয়ে ভাগ করা, একটা মিনিং অনুসারে, একটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে। তো নিশ্চয়ই তোমরা জানো এগুলো, ঠিক আছে। মিনিং অনুসারে দেখো 5টা, মিনিং অনুসারে কয়টা? 5টা, যেগুলো তোমাদের একেবার ক্লাস মানে সেই 1-2 থেকে মুখস্থ। আর স্ট্রাকচার অনুসারে হচ্ছে 3টা, ঠিক আছে। স্ট্রাকচার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর মিনিং অনুসারে কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। তো এগুলো তোমরা জানো, জাস্ট হচ্ছে এগুলা পরীক্ষা কেন্দ্রিক কিভাবে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু জাস্ট বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে বেশি করে, ঠিক আছে। চলো তো এগুলো নিয়ে আমরা একটু পোস্টমর্টম করে ফেলি। সেন্টেন্সের যে প্রকারভেদগুলো তোমরা পড়লা, বিশেষ করে মিনিং অনুসারে। তো মিনিং অনুসারে সেন্টেন্সগুলার ডেফিনিশন এবং তার এক্সাম্পল এবং তার স্ট্রাকচারগুলো একটু দেখে নেই। এগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি? যে সাধারণ বর্ণনা। সাধারণ বর্ণনাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, যার আবার দুইটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আর একটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সও কিন্তু অ্যাসার্টিভ হতে পারে। অ্যাসার্টিভ মানে জাস্ট বর্ণনা, সেটা নেগেটিভ বর্ণনা হোক আর পজিটিভ বর্ণনা হোক, ঠিক আছে। অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট নেগেটিভ ভার্ব প্লাস অবজেক্ট। রফিক প্লেস ক্রিকেট, রফিক ক্রিকেট খেলে, রফিক ক্রিকেট খেলে না, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ বর্ণনা। ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অনেক ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন থাকে, অথবা হচ্ছে অক্সিলারি আগে বসে, এই যে কথাগুলো আছে, ঠিক আছে। ওকে, ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো? ডোন্ট ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো না, ঠিক আছে। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডোন্ট ইউ ডু? তুমি কি করো না, ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, ইম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সে। এটারও দুটো স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এবং বিশেষ করে দেখো লেটের একটা ব্যবহার কিন্তু ইম্পারেটিভে থাকে, লেটের ব্যবহার, এটা মাথায় রাখবে। গো দেয়ার, সেখানে যাও। ডোন্ট গো, যেও না। যাও মানে আদেশ এবং নিষেধ। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, অনুমতি চাওয়া। ডোন্ট লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দিও না। অবজেক্টিভের ক্ষেত্রে দেখো যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে সেটা অবজেক্টিভ। মে এবং লং দিয়ে নরমালি সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে। তোমরা সবই পারো, এইগুলো খুব বেশি কঠিন না। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি ক্ষেত্রে খেয়াল করো, আমরা মনে করি শুধু কমন কিছু এক্সপ্রেশন দিয়ে মনে এক্সক্লেমেটরি প্রকাশিত হয়, তা কিন্তু আসলে না। কমন এক্সপ্রেশন শুধু না, আমরা চাইলে যে কোনো সেন্টেন্সকে এক্সক্লেমেশনে করে নিতে পারি, এক্সক্লেমেশনে পরিণত করতে পারি। সেটা হতে পারে টেন্স অনুসারে যে 12টা সেন্টেন্স হয়, টেন্সের যে 12টা সেন্টেন্স আছে, হ্যাঁ 12টা সেন্টেন্স হয়। এরপরে তোমার হচ্ছে সেন্টেন্স অনুসারে যে 3 এবং 5 মোট 8টা, এই 8টা সেন্টেন্সকেও কিন্তু এক্সক্লেমেশনের রূপ দেওয়া যায়, এক্সক্লেমেশন করা যায়, মানে যেটাকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করা যায়। কি হবে? সেটা হচ্ছে জাস্ট এই যে বিস্ময়বোধক চিহ্ন, এই বিস্ময়বোধক চিহ্নকে ব্যবহার করার মধ্য দিয়েই, বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করার মধ্য দিয়েই কিন্তু একটা সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে পারি। তো আমরা নরমালি ছোটবেলা থেকে অভ্যাস ছিল যে ওয়াও কি মজা, উই ওন দ্য গেম, আমরা গেমটা জিতে গেছি, কি মজা, ওয়াও। এই যে ওয়াও ব্যবহার করার কারণে মনে হচ্ছে যেটাকে এক্সক্লেমেশন রূপ দিলাম। কিন্তু আমরা যদি অন্যভাবে বোঝার চেষ্টা করি যে এক্সক্লেমেশনকে আমরা বানাতে পারি, নিশ্চয়। যেমন আমরা যে বলতেছি যে হি goes to school, সে স্কুলে যায়। এখন সে স্কুলে যায়, এই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেশন বানাবো। তো এটাকে আমরা কিভাবে এক্সক্লেমেশন বানাতে পারি? এটার এক্সক্লেমেশন কি হবে? তো এটার এক্সক্লেমেশন হতে হলে তো নরমালি যদি আমরা এরকম বলি যে সে স্কুলে যায়, আগে ছিল সে স্কুলে যায়, তাই তো, সে স্কুলে যায়। আচ্ছা, এখন যদি আমরা এরকম বলি যে সে স্কুলে যায়, এখন দেখো
এখন এই যে আমরা শব্দটা ব্যবহার করছি বিস্ময়বোধক চিহ্ন দিয়ে, আগে ছিল শুধু দাড়ি আর এখন বিস্ময়বোধক চিহ্ন, তখন এটার মিনিংটা হয়ে যায় সে স্কুলে যায়, মানে সে স্কুলে যায়। তো এই যে সে স্কুলে যায় এটা প্রকাশ করতে হলে কিন্তু হি গোস টু স্কুল, মানে সবই ঠিক থাকবে, হি গোস টু স্কুল, এই বিস্ময়বোধক চিহ্নটা দিয়ে দাও। অথবা এরকম তুমি বিষয়টা প্রকাশ যে তুমি যে মজা পাও, ওয়াও হি গোস টু স্কুল, তুমি একটা ওয়াও যুক্ত করে পরে আবার এক্সক্লেমেশন না দি, এক্সক্লেমেশন ওয়ার সাথে সি সে স্কুলে যায়, সি তুমি এত খারাপ, আচ্ছা তুমি এত খারাপ বা তুমি খারাপ, নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সি তুমি খারাপ, তখন কি হলো এক্সক্লেমেটর হয়ে গেল। তাহলে এক্সক্লেমেশন কি করতে হয়, নর্মালি আমাদের বানায় নিতে হয়, তাই না, আমরা পারবো, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এগুলো হচ্ছে খুব কমনলি তোমরা একটু দেখে নেবে এবং জাস্ট যেটা করবে সেটা হচ্ছে বিগত সালে এই রিলেটেড কি কি প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নিবে, ঠিক আছে, এটা তোমরা পারবে ইনশাআল্লাহ। এখন আসো বাকি একটু বর্ণনার দিক দিয়ে বলছে যে সিম্পল সেন্টেন্স কেমন আর কমপ্লেক্সটা কেমন সেটা একটু দেখি আমরা। সিম্পল সেন্টেন্স বলতেছে হচ্ছে এরকম যে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তার মানে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে, একটি, ফাইনাইট ভার্ব হচ্ছে একটি থাকবে, সাবজেক্টও একটি থাকবে, এটা একটা শর্ত। তো এই একটি ফাইনাইট ভার্ব একটি সাবজেক্ট কি হয় অনেক সময় বড় হয়, বড় হওয়ার ক্ষেত্রে এই শব্দগুলো যুক্ত থাকে সেখানে, হ্যাঁ, স্পাইট অফ মাথায় রাখো, আর ডেসপাইট এর সাথে কিন্তু অফ থাকে না, হ্যাঁ, ডেসপাইট হিজ পভার্টি হিজ honest, he is an honest man, হ্যাঁ, despite his poverty he is talented, ঠিক আছে এভাবে। আচ্ছা because of owing to, because of owing to তারপর দেখো though although, তারপর হচ্ছে কি though, to, being, having, without, besides, এগুলো ঠিক আছে। আর বলে in spite, despite, because of, owing to, though, although, শুধু টু দিয়ে, অর্থাৎ টু মানে বি ভার্ব, টুর পরে ভার্ব দিয়ে শুরু হয়, টু পরে ভার্ব দিয়ে শুরু হয়, বিং দিয়ে শুরু হতে পারে, হ্যাভিং দিয়ে শুরু হতে পারে, উইদাউট দিয়ে শুরু হতে পারে, এগুলো সেম মাথায় রেখো। এই চিহ্নগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের সিম্পল, ঠিক আছে, বা স্যাম্বল বলা হয় এটাকে। ডেসপাইট হিজ পভার্টি হি ট্রাইড এ লট টু সাকসিড ইন দ্য এক্সামিনেশন, তার দারিদ্রতা সত্ত্বেও সে ব্যাপক চেষ্টা করেছিল সাকসিড হওয়ার জন্য। এখানে খেয়াল করো, দেখো আমরা যে শর্ত বলেছিলাম যে একটি সাবজেক্ট আর কি থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, ডেসপাইট হিজ পভার্টি হি ট্রাইড, এখানে ডেসপাইট হিজ পভার্টি, এখানে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং দেখো এখানে সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ট্রাইড হচ্ছে এখানে আমরা জানি ফাইনাইট ভার্ব হওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে টেন্স অনুসারে, নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে যার পরিবর্তন হয় সেই ফাইনাইট ভার্ব। হি ট্রাইড এ লট টু সাকসিড ইন ইট, টু সাকসিড কিন্তু ফাইনাইট ভার্ব না। উইদাউট রিডিং মোর, এটার দাম নেই, ইউ হচ্ছে সাবজেক্ট, ক্যানট গেট, এই যে গেট হচ্ছে মূলত এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবার তো কমপ্লেক্স সেন্টেন্সে বলছে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তবে এই চিহ্নগুলো সেখানে নিশ্চয়ই থাকবে। এটা আমরা মজা করে মুখস্থ করতাম এরকম, তোমার মুখস্থ ইফ দো অলদো অ্যাজ বিকজ সিন্স ও দ্যাট আনটিল টিল আনলেস, পারবা, ইফ দো অলদো অ্যাজ বিকজ সিন্স ও দ্যাট আনটিল টিল আনলেস, কি কি ডাবল ইজ কোশ্চেন, হ্যাঁ, ইফ দো অলদো অ্যাজ বিকজ সিন্স ও দ্যাট আনটিল টিল আনলেস, হ্যাঁ, that until till unless, if though although as because since of the that until till unless, unless এবং দেখো হচ্ছে বিশেষ করে হচ্ছে বিফোর আফটার, এগুলা কষ্ট করে একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। though he is poor he is honest, wait here until I return, ঠিক আছে, এই until একটা শব্দ যার পরে নেগেটিভ হয় না, এটা মাথায় রাখবে। তাহলে সিম্পল এবং কমপ্লেক্স তোমরা চিনতে পারবে, নিশ্চয়ই পারবে ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আগাই কম্পাউন্ডের ক্ষেত্রে, দেখো যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাওয়া যায়, বিশেষ করে এখানে থাকে হচ্ছে অ্যান্ড, বাট, ওর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর, খেয়াল করছো, অ্যান্ড, বাট, ওর, ইয়েট, অ্যান্ড, বাট, ওর, অ্যান্ড, সো, দেয়ারফর, অ্যান্ড, বাট, ওর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর, হ্যাঁ, অ্যান্ড, বাট, ওর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর,
and but or yet and so therefore, ঠিক আছে? এগুলো দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি। এখন বলা হচ্ছে যে স্বাধীন, এখানে যেটা বলা হয়েছে যে কি একাধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো এখন স্বাধীন ক্লজটা তোমরা চিনো কিনা, এটা কিন্তু একটা বিষয়। স্বাধীন ক্লজ তোমাদের চিনতে হবে। হ্যাঁ, উদাহরণ দেব। এখন সবচেয়ে বড় যে বিষয়টা আমি এখন এই স্ট্রাকচারের ভেতরে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনস। আমরা এই যতটুকু যা পড়লাম এই সময়কালে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের কিছু বর্ণনা পড়লাম, ডেফিনিশন পড়লাম, এরপর সেন্টেন্সের টাইপসগুলো দেখলাম যে মিনিং অনুসারে, তারপর হচ্ছে স্ট্রাকচার অনুসারে। এখন ওই মিনিং অনুসারে যে 5টা ছিল, স্ট্রাকচার অনুসারে যে 3টা ছিল, এর ভেতর থেকে পরীক্ষা আসার মতো বিষয়গুলো নিয়ে আমরা বাছাই করেছি। হ্যাঁ, বাছাই করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে ট্রান্সফরমেশনসটা কিভাবে হয়। খেয়াল করে দেখো, বিশেষ করে প্রথমে আমরা চেষ্টা করেছি মিনিং অনুসারে যে 5টা সেন্টেন্স হয়, সেই 5টা সেন্টেন্সের একেবারে বেসিক ট্রান্সফরমেশনটা কিভাবে হয় সেটা একটু আমরা দেখব প্রথমে, ঠিক আছে? সেন্টেন্সের প্রথমে দেখো একেবারে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এরপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একবারে চলে এসছে, ঠিক আছে? তার মানে আমরা একটি সেন্টেন্স দিয়ে কিভাবে একাধিক পরিবর্তন করা যায় সেই বিষয়গুলো কিন্তু, মানে দিজ আর দ্য বেসিক্স। ওকে, এই বেসিক্সটা তোমরা মনে রাখতে পারো। প্রয়োজন হলে এটাকে করবা, প্রিন্ট আউট করবা, প্রিন্ট আউট করে টেবিলের উপরে মেরে রাখবা, ঠিক আছে? দেখি তো অ্যাসার্টিভের স্ট্রাকচার খুব নরমালি আমরা জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স অনুসারে বলছে হি রিডস আ নভেল, সে একটি নভেল পড়ে, অ্যাসার্টিভ। এটাকে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক করতে হবে। কি, ডাজ হি নট রিড এ নভেল, সে কি একটা নভেল পড়ে না, মানে সে নভেল পড়ে। আচ্ছা, হু রিডস বুক, কে বই পড়ে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন এটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হবে। হু ডাজন্ট রিড বুক, কে বই পড়ে না, মানে অর্থাৎ কে বই পড়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। প্রশ্নকে প্রশ্নবোধক আবার নেগেটিভ প্রশ্ন করে দিলে সেটা ইন্টারোগেটিভে পরিণত হয়। তাহলে ডাজ হি নট রিড বুক। এখন খেয়াল করে দেখো, ডাজ হি নট, এখানে হিটা পরে বসলো কেন? এই হিটা মাঝখানে বসলো, নট পরে বসলো। অর্থাৎ একটা নিয়ম আছে যে প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে নট পরে বসে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, মানে প্রোনাউন যদি সাবজেক্ট হয় নট পরে বসে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট শুরুতে বসে যায়। ডাজন্ট রহিম গো দেয়ার, ডাজ হি নট গো দেয়ার, খেয়াল করছো? ডু ইউ নট লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো না? ডাজন্ট রহিম লাইক মি, রহিম কি আমাকে পছন্দ করে না? তাহলে ডাজন্ট রহিম, ডাজ শি নট, ডাজ শি নট লাইক মি, সে কি আমাকে পছন্দ করে না? ডাজন্ট রহিমা লাইক মি, খেয়াল করছো? ডাজন্ট রহিমা। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় হচ্ছে অ্যাসার্টিভে নরমাল বর্ণনা, আর প্রশ্নবোধক নেগেটিভ করে দিলে সেটা ইন্টারোগেটিভ হয়। ইম্পারেটিভটা দেখো কেমন। ইম্পারেটিভ হচ্ছে প্রশ্ন, আদেশ, নিষেধ বোঝায়। দেখো, লেট হিম রিড এ নভেল, ওই সেন্টেন্সটাকেই, অর্থাৎ সে বই পড়ে, ওটাকে লেট হিম রিড এ নভেল, তাকে বই পড়তে দাও। অবজেক্টিভ মে হি রিড এ নভেল, মিনিংটা খেয়াল করছো? এটা হচ্ছে তাকে বই পড়তে দাও, আর এখানকার মিনিং হচ্ছে সে যেন বই পড়তে পারে, সে যেন পাস করতে পারে। মে হি পাস ইন দ্য এক্সাম, মে ইউ গিভ চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, তুমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। আল্লাহ তোমাকে রহমত করুক, মে আল্লাহ ব্লেস ইউ, তাই না? আল্লাহ যেন তোমাকে রহমত করে। হ্যাঁ, এই মে মানে হচ্ছে যে আল্লাহ, মানে এই যেন, হ্যাঁ, দোয়া করার মতো আর কি, ঠিক আছে? এক্সক্লেমেটরি, ওয়াও হি রিডস বুক, কি মজা, সে বই পড়ে। হ্যাঁ, এইভাবে আমরা এক্সক্লেমেশন করে ফেললাম। তার মানে ঠিক এইভাবে আমরা যদি সেন্টেন্স রচনা করতে চাই, পারবো কিনা একটু উদাহরণ বুঝে আসিতে দেখি। আচ্ছা, আমরা জাস্ট একটা শব্দ নিলাম, রিমা plays with pen, রিমা কলম দিয়ে খেলে, রিমা প্লেজ উইথ পেন। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা কষ্ট করে এটাকে ইন্টারোগেটিভ করো তো, যা একটু আগে দেখলা। ইন্টারোগেটিভ করতে হবে, কি হবে? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ মনে হতে পারে যে যা শুধু প্রশ্ন, তা না। কষ্ট করে এরকম লিখে দিতে হবে, doesn't Rima play with pen, রিমা কি খেলে না? doesn't
doesn't রিমা প্লে উইথ পেন। আচ্ছা, কিন্তু এটার জায়গায় যে রিমা না হয় শি হতো তাহলে কি হয়ে যেত? হ্যাঁ, তখন হতো এরকম যে ডাজ শি নট প্লে উইথ পেন। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করলাম, একটু ইম্পারেটিভ করে দেখি তো এটাকে ইম্পারেটিভ করবো, মানে অর্থাৎ আদেশ বাচক। সেটা কি হবে? তাহলে লেট রিমা প্লে উইথ পেন। আচ্ছা, এটাকে আমরা অপটেটিভ বানাবো। হ্যাঁ, এটা তাহলে 4 নম্বর হচ্ছে, 3 নম্বর, এটা 4। অপটেটিভ বানাবো, তাহলে আমরা মে দিয়ে দিব, মে রিমা প্লে উইথ পেন। রিমা যেন কলম দিয়ে খেলতে পারে, মানে রিমা যেন কলম দিয়ে খেলতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটাকে এক্সক্লেমেশন বানাবো, এক্সক্লেমেটরি বানাবো। তাহলে কি হবে? এক্সক্লেমেটরি বানালে কি হবে? ওয়াও, কি মজা! রিমা প্লেজ উইথ পেন। কি মজা! রিমা কে, আমি এটাও বলতে পারো রিমা কলম দিয়ে, রিমা কলম দিয়ে খেলে। তুমি যেভাবে করো না কেন সেভাবে কিন্তু এক্সক্লেমেশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে দেখো ওখানে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা ওইটাকে দেখছি যে ওটাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কিভাবে বানাইছিল, এইটা একটু দেখে নাও। দেখো, হি রিডস আ নভেল, ওটাই সিম্পল সেন্টেন্স, ওটা কমপ্লেক্স বানাইছে ইট ইজ হি হু রিডস নভেল। কিন্তু কম্পাউন্ডের সময় দেখো ইট ইজ এ পারসন অ্যান্ড হি রিডস নভেল, কারণ ইট ইজ হি দিলে এখানে প্রোনাউন রেফারেন্সিং এ ভুল হতো, কারণ ইট ইজ হি অ্যান্ড হি হবে না। ইট ইজ এ পারসন, পারসন দ্বারা নারী এবং পুরুষ উভয়কে বোঝায়। ইট ইজ এ ম্যান দিলেও আবার হবে না, ইট ইজ এ পারসন অ্যান্ড হি রিডস আ নভেল। ঠিক আছে, এখন দেখো ইট ইজ হি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়, এটা প্রিন্সিপাল ক্লজ। হু রিডস আ নভেল, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স না। হু রিডস আ নভেল এটা কমপ্লিট সেন্টেন্স হয়নি, কারণ এর প্রশ্নবোধক চিহ্ন নাই, এই কারণে হয়নি। ঠিক আছে, তো এটা হচ্ছে পরাধীন ক্লজ। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুটো স্বাধীন ক্লজ থাকে। ইট ইজ এ পারসন একটা স্বাধীন কম্পাউন্ড সেন্টেন্স, স্বাধীন ক্লজ। হি রিডস আ নভেল এটা আরেকটা স্বাধীন ক্লজ। ঠিক আছে, এটা কম্পাউন্ড হয়ে গেছে, এবং এন্ড বাট ওয়ার ইয়েট অ্যান্ড সো দেয়ারফর আমরা বলেছিলাম সে যুক্ত আছে, আর এটা তো হু রিলেটিভ প্রোনাউন স্টাইলে আছেই। তাহলে এটাও আমরা পারবো উদাহরণ প্র্যাকটিস করতে গেলে ইনশাল্লাহ। এবার আসো আরেকটু অ্যাডজেক্টিভ রিলেটেড যে কম্প্যারিজন গুলো হয় সেটার ট্রান্সফরমেশনটা কিভাবে হয়। দেখো, যে কোনো সেন্টেন্স আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নিতে পারি। আমরা শুধু ওই শব্দগতভাবে যে দেখো, হি ইজ এ টল বয়, সে একটা উঁচু ছেলে, আর হি ইজ টলার দ্যান এনি আদার বয়, হি ইজ দ্য টলেস্ট বয়। এখন শুধুই কি এইভাবে হয়? আমি যদি বলি যে হি রিডস বুক, সে বই পড়ে, এটা কিন্তু একটা পজিটিভ ডিগ্রি। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি। এখন এটাকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে সে কম্পারেটিভটা কিভাবে হবে খেয়াল করে দেখো। হি রিডস বুক মোর দ্যান আদার্স। হি রিডস বুক মোর দ্যান আদার্স, সে অন্যদের চেয়ে বই পড়ে বেশি। খেয়াল করছো? এভাবেও কিন্তু চেঞ্জ, মানে জাস্ট নর্মাল সেন্টেন্সকেও তোমরা কি করতে পারো, মানে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারো। যেন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, পজিটিভ। আমি অন্যদের চেয়ে স্কুলে যাই বেশি, আই গো টু স্কুল মোর দ্যান আদার্স। ঠিক আছে, এটাকে তুমি সুপারলেটিভ করতে পারো। এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ করো, তাহলে কি হবে? হি রিডস বুক দ্য মোস্ট। হি রিডস বুক দ্য মোস্ট, সে সবচেয়ে বেশি বই পড়ে। তাহলে আমি স্কুলে যাই, এটাকে সুপারলেটিভ করলে কি হবে? আই গো টু স্কুল দ্য মোস্ট, আমি সবচেয়ে বেশি স্কুলে যাই। তুমি মনে করো তাকে পছন্দ করো, তাহলে ইউ লাইক হিম, পজিটিভ। তুমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করো, ইউ লাইক হিম দ্য মোস্ট, পারবা? আই লাইক ইউ দ্য মোস্ট। হ্যাঁ, তুমি কাউকে আমি তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করি, আই লাইক ইউ দ্য মোস্ট। হ্যাঁ, আই লাভ ইউ দ্য মোস্ট, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। ও মাদার, আই লাভ ইউ দ্য মোস্ট। আল্লাহ, আই লাভ ইউ দ্য মোস্ট। ওকে, এভাবে করা যাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা ট্রান্সফরমেশন করে ফেলবো।
তারপরে দেখো আমরা নরমালি ন্যারেশন অনুসারে একটা পরিবর্তন হয়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তাহলে কত ধরনের ট্রান্সফরমেশন হয় খেয়াল করছো? ট্রান্সফরমেশনের কিন্তু মোট 5টা স্টাইল আছে। ট্রান্সফরমেশন হয় 5 ভাবে। এক হচ্ছে টেন্স অনুসারে পরিবর্তন হয়, যেটা হচ্ছে 12টা। 2 নম্বর হচ্ছে সেন্টেন্স অনুসারে পরিবর্তন হয়, যেখানে হচ্ছে টোটাল 8টা। 3 নম্বর হচ্ছে ডিগ্রি অনুসারে পরিবর্তন হয়, যেখানে আছে টোটাল 3টা। 4 হচ্ছে ন্যারেশন অনুসারে পরিবর্তন হয়, যেখানে হচ্ছে 2টা। এরপর হচ্ছে ভয়েস অনুসারে পরিবর্তন হয়, যেখানে 2টা। তাহলে 1 2 3 4 5 টোটাল মিলে কত হলো? 12 আর 8 কত হয়? 12 আর 8 20, 20 23, 23 আর 4 24, 25, 26, 27 টোটাল 27 রকমে রূপ দেওয়া যায় একটি সেন্টেন্সকে। মানে একটি সেন্টেন্সকে 27 রকম রূপ দেওয়া সম্ভব ট্রান্সফরমেশন করে। তাহলে এটা কি পারা যাবে? আমি দেখি তোমাদেরকে জাস্ট অল্প একটু স্বল্প সময়ে একটা সেন্টেন্সকে আগায় নিতে পারি কিনা। এরকম যদি হয়, আমরা প্রথম হচ্ছে টেন্স অনুসারে ট্রান্সফার করব। তাহলে রিমা রিডস বুক, এটাকে টেন্স অনুসারে 12টা করতে হবে। কিভাবে? মুখে বলতেছি, এটা তোমরা করবা। রিমা বই পড়ে, হ্যাঁ, রিমা বই পড়ে, রিমা বই পড়ে, রিমা ইজ রিডিং বুক, রিমা বই পড়েছে, রিমা হ্যাজ রেড বুক, রিমা 2 ঘন্টা ধরে বই পড়ছে, রিমা হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours, রিমা বই পড়েছিল, রিমা রেড বুক, রিমা বই পড়ছিল, রিমা ওয়াজ রিডিং বুক, রিমা বই পড়লো, রিমা হ্যাড রেড বুক, রিমা 2 ঘন্টা ধরে বই পড়ছিল, রিমা হ্যাড বিন রিডিং বুক ফর 2 hours, রিমা বই পড়বে, রিমা উইল রিড বুক, রিমা বই পড়তে থাকবে, রিমা উইল বি রিডিং বুক, রিমা বই মানে পড়ে থাকবে, রিমা উইল হ্যাভ রেড বুক, রিমা 2 ঘন্টা ধরে বই পড়তে থাকবে, রিমা উইল হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours। আমি জাস্ট তোমাদেরকে স্কিম করে দিলাম, রিক্যাপ করে দিলাম। তার মানে হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা কিন্তু 12টা ট্রান্সফার করতে পারবো এবং তোমরা চেঞ্জ করতে পারো। এরপর দেখো এটাকে আমরা সেন্টেন্স অনুসারে করব। এটাকে সেন্টেন্স অনুসারে যদি করি, তাহলে সেন্টেন্স অনুসারে কয়টা হবে? এবার 8টা হবে, তাই না? তাহলে প্রথম কি অ্যাসার্টিভ স্টাইলে হবে। তাহলে কি অ্যাসার্টিভ ও নিজে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ। তাহলে এগুলো একটু কষ্ট করে ট্রান্সফার করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এগুলো ঠিক ধারাবাহিকভাবে সেন্টেন্সের পরে হচ্ছে ডিগ্রি অনুসারে করবা, তারপর হচ্ছে ভয়েস অনুসারে করবা, এরপর হচ্ছে ন্যারেশন অনুসারে করবা। আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, বাকি তোমাদের কাজ, এটা তোমরা করতে হবে, ঠিক আছে? মানে এটা যদি তুমি করতে পারো, তাহলে যারা স্পোকেন শিখতে চাও, IELTS করতে চাও, হাই স্টেজে বিদেশ যেতে চাও, তাদের ওই লেখার ভেতরে ভিন্নতা আনা যায়। এবং তোমাদের রিটেন পার্টে সব অ্যাসার্টিভ স্টাইল লেখা দেখি, মানে সব অ্যাসার্টিভ ছাড়া কোনো নেগেটিভ থাকে না, কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে না, কোনো একটা ইন্টারোগেটিভ থাকে না, কখনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার থাকে না, বিশেষ করে কনজাংশনস গুলোর ব্যবহার কম থাকে, স্মার্ট এক্সপ্রেশন গুলোর ব্যবহার কম থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইস্যু, মানে রিটেনের জন্য এগুলো খুব জরুরি। তাহলে হচ্ছে যেন সেন্টেন্স অনুসারে করলাম, যদি এই যে টেন্স অনুসারে করার পরে যদি সেন্টেন্স অনুসারে করি, তাহলে সে রিমা বই পড়ে, রিমা রিডস বুক অ্যাসার্টিভ, এটাকে ইন্টারোগেটিভ করতে হলে ডাজ ইট রিমা রিড বুক, মনে রাখতে পারবা? ডাজ ইট রিমা রিড বুক, তারপর হচ্ছে ইম্পারেটিভ লেট রিমা রিড বুক, তারপর অপটেটিভ মে রিমা রিড বুক, রিমা যেন বই পড়তে পারে, এক্সক্লেমেশন ওয়াও রিমা রিড বুক। এবার এটা সিম্পল সেন্টেন্স কি হবে? রিমা রিড বুক, রিমা রিডস বুক, এটাই সিম্পল। এটা কমপ্লেক্স, ইট ইজ রিমা হু রিডস বুক, ইট ইজ রিমা অ্যান্ড শি রিডস বুক, কম্পাউন্ড, ঠিক আছে? এইবার হচ্ছে ডিগ্রি অনুসারে রিমা রিডস বুক, এটাই পজিটিভ, এটাকে কম্পারেটিভ, রিমা রিডস বুক মোর দ্যান আদার্স, রিমা সবচেয়ে বেশি বই পড়েন, রিমা রিডস বুক দ্য মোস্ট। এরপর হচ্ছে ন্যারেশন অনুসারে পড়বা, মানে জাস্ট ওই যে he said that Rima reads book, he said that Rima read book, এই তো ঠিক বই অনুসারে Rima reads book, book is read by Rima। এই যে টোটাল 27টা ফর্মে রূপান্তর আমি কিন্তু মৌখিকভাবে করে ফেললাম। আমি যখন মৌখিকভাবে খুব দ্রুতভাবে করে দিলাম, তোমাদের কাজ কিন্তু একটু মেহেরবানি করে কষ্ট করে এটাগুলো সব লিখে ফেলা, ঠিক আছে? লিখে লিখে, এবং যেহেতু স্ট্রাকচারগুলো সব দেওয়া আছে আমার এর আগে, তোমার ওই স্ট্রাকচারগুলো দেখে দেখে করে ফেলবা। এখানে কি শেষ? না, সামনের দিকে আরেকটু আগায়। দেখো আরো কি হয়? ট্রান্সফরমেশন অফ টেন্স, ও টেন্স অনুসারে এগুলো আমরা দেখালাম না একটু আগে, আমি জাস্ট মুখে বলে ফেললাম, সেটা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এইবার হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট বিষয়, এটা আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এগুলো আসে।
পরীক্ষায় যাবৎকাল যা আসছে বেশি সেগুলো হচ্ছে এখান থেকে, যে সিম্বল ব্যবহার করে স্পেশাল কিছু ফ্রেজ এবং স্পেশাল কিছু যেটাকে বলবো কনজাংশনস বা কানেক্টরস ব্যবহার করে যখন ট্রান্সফরমেশন দেয় তখন ঝামেলায় পড়তে হয়। তো বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিনটার ট্রান্সফরমেশন সেম ধারা আমি এখানে দিয়েছি। এই স্ট্রাকচার যার মনে থাকবে, হ্যাঁ, এগুলো কষ্ট করে কি করবা, এক বাক্যে তোমরা লিখে রাখবা সব একটা পেজে, ঠিক আছে, যে উদাহরণগুলো এখানে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে, দেখো বলা হচ্ছে প্রথমে যে বাইয়ের পরে যদি জিরান্ড দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে সেটার কমপ্লেক্স এবং কম্পাউন্ডের রূপটা কেমন। বাই এবং জিরান্ড থাকলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে কমপ্লেক্স হয়, ইম্পারেটিভ এবং এন্ড দিয়ে আর একটা সেন্টেন্স তৈরি করে সেটা কম্পাউন্ড হয়। দেখি উদাহরণ কি, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, অর্থাৎ বাইয়ের পরে জিরান্ড হয়েছে, তাহলে শর্ত মত ইফ এর পরে অ্যাফার্ম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ওয়ার্ক হার্ড এন্ড সাকসিড, ভেরি গুড, ওয়ার্ক হার্ড এন্ড সাকসিড। তাহলে উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ঠিক এই সেন্টেন্সের উদাহরণ, বাই রিডিং বুক, বাই রিডিং বুক ইউ উইল পাস, তুমি পাস করবে, বই পড়ে তুমি পাস করবে, এটা হচ্ছে সিম্পল। আমরা এটাকে কমপ্লেক্স করব, কি হবে, ইফ ইউ রিড বুক, কি হলো, ইফ ইউ রিড বুক ইউ উইল পাস, তুমি পাস করবে, ইফ ইউ রিড বুক ইউ উইল পাস। এটাকে আমরা কম্পাউন্ড রূপ দিলে কি হবে, read book and pass, ঠিক আছে, পারবো খুব সহজে, তাই না, খুব সহজ নিয়ম অনুসারে। আচ্ছা দেখো তারপর হচ্ছে বলছে উইদাউট প্লাস জিরান্ড যদি হয়, তাহলে একটা হচ্ছে বাই জিরান্ড আর উইদাউট জিরান্ড, ডিফারেন্সটা কোথায় একটু ভালো করে বোঝো। এটা উইদাউট প্লাস জিরান্ড, দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করার তুমি ব্যর্থ হবা, ইফ এর পরে নেগেটিভ, এটা মাথায় রাখবা। If you don't work hard, you will fail. এবার দেখো কম্পাউন্ড লিখেছে work hard or fail, দেখছো work hard or fail চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক এইভাবে যদি হয়, if you don't read book you will fail, আচ্ছা if you don't read book you will fail, এটার সিম্পল কি হবে, without reading book you will fail, কম্পাউন্ড কি হবে, read book or fail, তাই না, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হচ্ছে আমরা বাই প্লাস জিরান্ড আর উইদাউট প্লাস জিরান্ড দেখে বুঝলাম। এরপর একটু দেখি টু ব্যবহার করলে কেমন হয়, টু ব্যবহারের ক্ষেত্রে কেমন হচ্ছে দেখি। দেখো টু বলছে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট, টেন্স অনুসারে, আর কম্পাউন্ডে ভেরি এবং অ্যান্ড। দ্য ম্যান ইজ টু ওল্ড টু পুল দ্য রিক্সা, লোকটা এতই বৃদ্ধ যে রিক্সা টানতে পারে না। দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান্ট পুল দ্য রিক্সা, এখন এখানে যদি ইজ না হয় ওয়াজ হতো, তাহলে পাশে কি দিতা, the man is so old that he could not pull the rickshaw, পারবা না, the man is very old and he can't pull the rickshaw, ঠিক ওয়াজ হলে the man is very old and he could not pull the rickshaw, ঠিক আছে, সিম্পল না, পারবা ইনশাআল্লাহ। ভার্বের পরে যদি আইএনজি হয়, অর্থাৎ জিরান্ড দিয়ে যদি শুরু হয়, টেকিং দ্য বল হি ওয়েন্ট আউট, বল নিয়ে সে চলে গিয়েছিল, when he had taken the ball he went out, যখন সে বল নিয়েছিল সে চলে গিয়েছিল, he had taken the ball and went out, অর্থাৎ সাবজেক্টের পরে and দিয়ে সেন্টেন্স শেষ করছে, পারবা। তাহলে পরে দেখি যায়, in spite of এবং যদি despite থাকে তাহলে সেখানে কি হবে দেখো, in spite of being poor he is honest, গরিব সত্ত্বেও সে অনেস্ট, though he is poor he is honest, compound he is poor but honest, পারবা। সিম্পল হচ্ছে টুর পরে যদি জাস্ট বেসিক ভার্ব চলে আসে, he went to the program to enjoy the beauty, he went to the program so that he could enjoy the beauty, he went to the program and enjoyed the beauty। আচ্ছা তাহলে হচ্ছে জাস্ট এগুলো একটু মনে রেখে প্র্যাকটিসটা করলেই কিন্তু ইজি, হ্যাঁ পারবা। and want and wanted, আমি কিন্তু খুব দ্রুত আগাচ্ছি, জাস্ট প্র্যাকটিসের কাজ তোমাদের। আমরা এই টু প্লাস ভার্ব দিয়ে যদি একটু প্র্যাকটিস করে দেখাই, পারবো না ইনশাআল্লাহ, সামনের দিকে আগাই।
টু প্লাস ভার্ব দিয়ে দেখো, টু প্লাস ভার্ব অ্যাট দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা দিয়েও কিন্তু হতে পারে, মাথায় রাখবো যে ইন অর্ডার দ্যাট কিন্তু একটা ইস্যু আছে। হি ওয়াকড ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, সে দ্রুত হেঁটেছিল ট্রেন ধরার জন্য। হি ওয়াকড ফাস্ট সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন, হি ওয়াকড ফাস্ট অ্যান্ড হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। খেয়াল করে দেখো এখানে হি ওয়ান্টেড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তার মানে এটা যদি আমরা বলি, উদাহরণ হিসেবে দেই, he read much to pass the exam, সে প্রচুর পড়েছিল পাস করার জন্য। সিম্পল। কমপ্লেক্স কি হবে? he read much in order that he can pass। তোমরা নিশ্চয় বুঝছো, he read, এখন he read দেখো, he reads much, he read মানে কিন্তু পাস্টে চলে গেছে, তাই না? তাহলে হচ্ছে he read much in order that he could pass হবে, he could pass। আচ্ছা, he read much and he wanted to পাস। পারবা ছোট ভাইয়া পুরা? আমি তোমাদের সাথে মানে জাস্ট কথা বলারই কম সময় পাচ্ছি, হ্যাঁ, জাস্ট দেখে যাও, কারণ এখন প্র্যাকটিস করলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যতটুকু দেখছি যে টু বিসাইডস এর পরে আইএনজি থাকলে কেমন হয়, এটা একটু দেখে নাও। বিসাইডস আইএনজি দেখো, সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স, বিসাইডস এর পরে আইএনজি থাকলে ওয়েন অ্যাজ সিন্স দিতে হবে এবং নট অনলি বাট অলসো দিয়ে কম্পাউন্ড বানাতে হবে। উদাহরণ দেখো, বিসাইডস বিং ট্যালেন্টেড স্টুডেন্ট হি সার্ভস দ্য হিউম্যানিটি, হি সার্ভস দ্য সোসাইটি, বলছে সেটা মেধাবী ছাত্রের পাশাপাশি সে সমাজকে সেবা করে। সিন্স হি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট হি সার্ভস দ্য সোসাইটি, হি ইজ নট অনলি ট্যালেন্টেড স্টুডেন্ট বাট অলসো সার্ভস দ্য সোসাইটি। পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসো অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ ওই যে আমরা মিনিং অনুসারে যে সেন্টেন্সগুলো জানতাম সেই সেন্টেন্সগুলোর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাওয়ার জন্য যদি এই চিহ্নগুলোর ব্যবহার হয়। অনলি থাকলে দেখো বলা হচ্ছে নান হয়, নাথিং বাট হয়, নট মোর দ্যান, নট মোর এবং লেস দ্যান, নট মোর এবং নট মোর দ্যান অথবা লেস দ্যান হয়, ঠিক আছে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট, যেহেতু আল্লাহ হচ্ছে এখানে ব্যক্তি হিসেবে কল্পনা করেছে, আর চাইল্ড তাহলে হবে চাইল্ড মানে শিশু, আর চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, এখানে এই সুইটসকেই, সুইটের আগে যেহেতু অনলি আছে তাহলে নাথিং হচ্ছে বস্তু হলে নাথিং হয়, আর বয়স বুঝালে হচ্ছে নট মোর অথবা নট লেস, হি ইজ নট মোর দ্যান 15, ঠিক আছে? মাস্ট হ্যাভ বা হ্যাজ টু থাকলে, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে ক্যান বাট দিয়ে ক্যানট হেল্প প্লাস আইএনজি, উই মাস্ট এনশিওর দ্য প্রোগ্রাম, হি হ্যাজ টু স্টাডি আ লট, উই কান্ট বাট এনশিওর দ্য প্রোগ্রাম, হি কান্ট হেল্প স্টাডিং আ লট বাট স্টাডি এ লট, ঠিক আছে? পারবো ইনশাআল্লাহ। আরো দেখো এই চিহ্নগুলো, জাস্ট এভরি অল থাকলে কি হয়? There is এবং there are no but, every mother loves her child, there is no mother but loves her child, all the students will be permitted, there is no student but will be permitted, there is no student but will be permitted, both and থাকলে কি হয়? both and not only but also, মাথায় রাখবা। তাহলে জাস্ট এই চিহ্নগুলো যদি মনে রাখতে পারো, দেখো he took both pen and pencil, he took not only pen but also pencil, as soon as থাকলে no sooner had এবং than হয়, as soon as he saw me I flew away, no sooner had he seen me than I flew away, sometimes থাকলে not always, always থাকলে never, less than থাকলে হচ্ছে not so as। আচ্ছা, আমি জাস্ট সিম্পল গুলো পড়ে যাচ্ছি, মানে সিম্বল গুলো দেখে যাচ্ছি। as থাকলে হচ্ছে not less এবং than, David is as handsome as his brother, David is not handsome than his brother, to থাকলে so that, the man is too busy to have a rest, the man is so busy that he cannot have a rest, many থাকলে not a few থাকলে not many, a little থাকলে not much থাকলে not a little। আচ্ছা, তার মানে হচ্ছে এই সিম্বল গুলো যদি তুমি একটু কষ্ট করে মনে রেখে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে খুব বেশি কঠিন হবে না, কিন্তু কাজ কিন্তু এখানে শেষ না, কাজ হচ্ছে মূলত তোমার প্র্যাকটিক্যাল পার্টে গিয়ে সবচেয়ে বেশি হবে, অর্থাৎ কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে তোমার কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ঠিক আছে?
অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে কি দেখো, হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট। আচ্ছা, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স। এটা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হয়েছে হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট। এটার নেগেটিভ কি? ইজ হি নট আ ট্যালেন্টেড স্টুডেন্ট? নেগেটিভ। আচ্ছা দেখো, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, এন্ট আই গুড অ্যাট ম্যাথমেটিক্স? আমি কি ম্যাথমেটিক্সে এক্সপার্ট না? যে এম এন্ট আই, এম এন্ট আই হয় না, এম আই নট দিতে পারো, এম আই নট অথবা এইন্ট আই, ঠিক আছে? এম আই নট অথবা এইন্ট আই, এম আই নট দেবা, সেটাই সবচেয়ে ভালো হয়। এম আই নট, এম আই নট, ঠিক আছে? এইভাবে দিও। নেগেটিভ করার সময় দেখে হি ইজ নট এ ক্লেভার বয়, ইজ হি এ ক্লেভার বয়? আচ্ছা, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার নিয়ম হচ্ছে ইজ হি এ ক্লেভার বয়, জাস্ট প্রশ্নবোধক করে দিলে হচ্ছে আই এম নট কনফিডেন্ট এট অল, এম আই কনফিডেন্ট এট অল, ঠিক আছে? আচ্ছা, নেভার থাকলে এভার হয়, হি ইজ নেভার রেগুলার টু হিজ ক্লাস, ইজ হি এভার রেগুলার টু হিজ ক্লাস? সে কি কখনো মানে মানে ক্লাসে রেগুলার থাকে? হ্যাঁ, এভাবে, ঠিক আছে? আচ্ছা, নাথিং এনিথিং, আই ওয়ান্ট নাথিং বাট এ পেন, ডু আই ওয়ান্ট এনিথিং উইদাউট এ পেন? হ্যাঁ, আচ্ছা, উইদাউট এ পেন, ওয়াজ দেয়ার নাথিং টু ডু? আচ্ছা, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ওয়াজ দেয়ার নাথিং টু ডু? দেখো এখানে কিন্তু একটা উইদাউট ব্যবহার হয়েছে। আই ওয়ান্ট নাথিং বাট এ পেন, আই ওয়ান্ট এনিথিং উইদাউট এ পেন, আমি কলম ছাড়া অন্য কিছু চাই, এরকম। এভরিবডি, এভরিওয়ান, অল, হু, ডোন্ট, ডাজন্ট এবং নেগেটিভ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এগুলো, এগুলো দেখে নিও জাস্ট। এভরিবডি লাইকস হিম, হু ডাজন্ট লাইকস হিম? অল হেট এ লায়ার, সবাই একটা লায়ারকে হেট করে, হু ডোন্ট হেট এ লায়ার? শোনো, তোমাদের কাছে মনে হচ্ছে ভাইয়া শুধু পড়া যাচ্ছে, উদাহরণগুলো তো আমাকে গবেষণা করে করে লিখতে হয়েছে, তাই না? জাস্ট এগুলো উদাহরণগুলো দেখে একটু প্র্যাকটিসটা মনে রাখো, পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্ন দিব, ঠিক আছে? তোমাদের জাস্ট প্রস্তুতির যে প্যাটার্ন এখন চলছে, যেহেতু এখন পাবলিক ইউনিভার্সিটিগুলো এক্সাম ডেট শিডিউল হতে যাচ্ছে, কবে নাগাদ কোনটা পরীক্ষা হবে, এখন কিন্তু অন্য সময় হয়তো তোমাদের সময় নষ্ট করেছে, এখন কিন্তু সময় নষ্ট করা যাবে না। আমি স্পেশালি সবসময় বলে থাকি যে সবসময় কিন্তু তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো না, সব দায়িত্ব কিন্তু তোমার না, তোমার সৃষ্টিকর্তার সাথে কিন্তু যোগাযোগটা করা খুব জরুরি। যারা বিশ্বাসী মানুষ আছো তাদের উচিত কি জানো? তাদের উচিত হচ্ছে নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করা আর আল্লাহর উপর তাওয়াক্কুল করা, কারণ মানে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কিন্তু ভাগ্যের বিষয়টা হচ্ছে এরকম, এই ভাগ্য নাকি পরিবর্তন করা যায় থ্রু দা দোয়া, দোয়া করার মধ্য দিয়ে। সো দোয়া করো, বেশি করে দোয়া করো, বেশি করে সেজদা দাও। হ্যাঁ, শুধু পড়েই কিন্তু হবে না, পড়ার পাশাপাশি মায়ের কাছে দোয়া চাও। তোমার মা তোমার জন্য দোয়া করবে, তোমার চান্স হবে না, এটা হতেই পারে না, হবে না, সুযোগই নাই, ঠিক আছে? তোমার মায়ের কাছে দোয়া চাও, মা যদি খাস করে দোয়া করে দেয়, এসব পড়াগুলো তখন খুব বেশি কাজে দিবে, ঠিক আছে? খেয়াল করে দেখি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় কি হয়? ইউ শুড টেক এ রেস্ট, টেক এ রেস্ট। আচ্ছা, ইউ শুড টেক এ রেস্ট, আমরা জাস্ট অ্যাসার্টিভে বলছি তোমার রেস্ট নেওয়া উচিত, আর ওখানে নির্দেশ টেক রেস্ট, রেস্ট করো। ইউ হ্যাভ টু শেয়ার দ্য আইডিয়া, তোমাকে আইডিয়া শেয়ার করতে হবে, শেয়ার দ্য আইডিয়া, আইডিয়া শেয়ার করো, নির্দেশ, ডাইরেক্ট নির্দেশ। ফার্স্ট এবং ফার্স্ট পার্সনের পরে হচ্ছে ভার্বের পর অবজেক্ট হয়। হি টেকস এক্সারসাইজ রেগুলারলি, let him takes exercise regularly, ঠিক আছে? আচ্ছা, she'll play with us, let her play with us, she কিন্তু হার হয়েছে, তাই না? পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তোমরা এবার দেখো, পড়ে ফেলো এগুলা, জাস্ট পড়ো। আমি তো জাস্ট মানে উদাহরণগুলো সব লিখে দিয়েছি যে কোনটা কি হবে। আমার এই লেকচারগুলো যদি তোমরা একটু কষ্ট করে A to Z কষ্ট করে দেখো এবং বোঝার চেষ্টা করো সব উদাহরণগুলো, তাহলে আর প্রবলেমস হওয়ার কথা না কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে, ঠিক আছে? হোয়াট থাকলে হোয়াট এ ফ্যান্টাস্টিক ফ্যাক্ট ইট ইজ, এক্সক্লামেশনস থেকে অ্যাসার্টিভ, তখন ইট ইজ এ ফ্যান্টাস্টিক ফ্যাক্ট। ইফ আই ওয়ার এ কিং হ্যাড আই উইংস অফ এ বার্ড, তখন কি হচ্ছে? উইশ। আচ্ছা, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই হ্যাড উইংস অফ এ বার্ড, ঠিক আছে? হাউ দিয়ে শুরু হলে হাউ হ্যান্ডসাম দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ ভেরি হ্যান্ডসাম, হাউ দিয়ে শুরু হলে ভেরি হয়, তাই তো? আচ্ছা,
পারবো ইনশাআল্লাহ। অ্যাসার্টিভ টু অবজেক্টিভ, আচ্ছা অ্যাসার্টিভ থেকে অবজেক্টিভ অর্থাৎ প্রতি সেন্টেন্সের ইন্টারচেঞ্জ হচ্ছে কিন্তু। ইউ মাস্ট পাস দ্য এক্সাম, মে ইউ পাস দ্য এক্সাম, I wish you a life long, may you live long, he'll get recovery of the disease, may he get recovery of the disease, assertive to exclamations। আচ্ছা কি বলছে, assertive exclamation নতুন করে নিয়ম, exclamatory assertive এর উল্টোটা নিয়ম প্রযোজ্য, অর্থাৎ নিয়ম উল্টা করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আসো স্পেশাল একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এই যাবৎকাল যেটা করলাম সেটা হচ্ছে সেন্টেন্স বুঝলাম, সেন্টেন্সের টাইপস গুলো জানলাম, এরপরে সেন্টেন্স ট্রান্সফরমেশনের আদ্যপান্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সব সিম্বল অনুসারে সব একবারে বুঝলাম। এরপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেশনস একেবারে টোটাল ইন্টারচেঞ্জটা বুঝলাম। এগুলো জাস্ট একেবারে বেসিক নিয়মটা আলোচনা করলাম, তাই না? বেসিকের পরে এখন হচ্ছে তোমরা যে কোনো বই নিয়ে আল্লাহর হস্তে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যদি না বোঝো ভাইয়ার ডিসকাশন গ্রুপে জানাবে, ঠিক আছে? ওকে, লেটস গেট, আমরা পরবর্তী যাই। এখন আসো সেন্টেন্সের ভিতরে এই ইমবেডেড কোশ্চেন, যেটাকে বলা হয় বর্ধিত প্রশ্ন, মানে অতিরিক্ত প্রশ্ন, বর্ধিত প্রশ্ন বা ইনডাইরেক্ট প্রশ্ন, পরোক্ষ প্রশ্ন থাকে। তো নর্মাল নিয়ম অনুসারে জাস্ট আমি তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে ডব্লিউএস কোশ্চেন, হোয়াট, ইজ, ওয়েন, হোয়ার, ওয়াই, এগুলো সাধারণত প্রশ্নবোধক সেন্টেন্সে ব্যবহার হয়। ডব্লিউএস কোশ্চেন পরোক্ষভাবে কোনো প্রশ্নকে নির্দেশ করে, তবে এগুলি কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন হিসেবেও সমাধান। বিশেষ করে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে, মাথায় রাখবে একটি সেন্টেন্স যদি সেটা কমপ্লেক্স হয়, তাহলে একটি সেন্টেন্স বিশেষ করে কমপ্লেক্সের ক্ষেত্রে, হ্যাঁ, একটি সেন্টেন্স এ কখনোই দুই পাশে প্রশ্নবোধক সেন্টেন্স হয় না, অর্থাৎ ইন্টারোগেটিভ হয় না, ঠিক আছে? ইন্টারোগেটিভ হয় না। উদাহরণটা দেখো, আমি বোঝাই দিচ্ছি। ডু ইউ নো where did he go? এক নম্বর, do you know where he went? See, do you know where did he went? Do you know where he went? উত্তর বলো তো কোনটা হবে? চারটা অপশন আছে, উত্তর বলো। বোঝো কিনা দেখি। আমার বিশ্বাস তোমরা মেজরিটি বুঝতে পেরেছো এবং পারছো, তাই না? ডু ইউ নো হোয়ার ডিড হি গো হবে না, কারণ খেয়াল করো, ডু ইউ নো এখানে প্রশ্নটা হয়ে গেছে, হোয়ার ডিড হি গো আর একটা প্রশ্ন দেওয়া যাবে না। ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট এটা ছিল ঠিক, কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দেইনি, তাই এটা হবে না। ডু ইউ নো হোয়ার ডিড হি ওয়েন্ট, ডিড এর পরে আবার ওয়েন্ট হতেই পারে না। ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, খেয়াল করে দেখো, ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট এই পাশে অ্যাসার্টিভ স্টাইলে আছে, প্রশ্নটা আছে এই পাশে, আর এই পাশের প্রশ্নটা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝানো, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর প্রশ্ন ইন্টারোগেশনসটা প্রথম পাশে করা হবে, দ্বিতীয় পাশে করা যাবে না। হ্যাঁ, তোমরা কি আমার নাম জানো? এর ইংরেজি কি? তুমি কি আমার নাম জানো? ডু ইউ নো হোয়াট মাই নেম ইজ? হ্যাঁ, ডু ইউ নো হোয়াট মাই নেম ইজ? হ্যাঁ, ডিড ইউ নো হোয়াট মাই নেম ওয়াজ? তুমি কি জানতে আমার নাম কি ছিল? হ্যাঁ, ডু ইউ নো হোয়ার হি লিভস? ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ হবে না। ডু ইউ নো হোয়ার ডাজ হি প্লে না। ডু ইউ নো হোয়ার হি প্লেস? ডু ইউ নো হাউ হি প্লেস? তুমি কি জানো সে কিভাবে খেলে? ডু ইউ নো হাউ হি গেটস গুড মার্কস? তুমি কি জানো সে কিভাবে ভালো নাম্বার পায়? আচ্ছা,
এখন আসো এবার একটু প্র্যাকটিসের উদাহরণ দেখলে। ডু ইউ নো, ওই যে উত্তর এখানে একটা দাও, দেখি কোনটা পারো। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ভুল। দুই পাশে প্রশ্ন, ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা হয়ে গেছে, বাকি দুটো ভুল। ডাজ হি লিভস তো হবেই না, ভুল। ডু ইউ নো হোয়ার হি, হোয়ার, ডু ইউ নো, দুই পাশে দেওয়া আছে তাই না। উইচ ক্যান ইউ টেল মি ওয়ার, অল অফ দ্য সেন্টেন্স ইজ দ্য বেস্ট ক্লজ ইন দ্যাট। কি হচ্ছে, ক্যান ইউ টেল মি উইচ ক্যান, আচ্ছা, ক্যান ইউ টেল মি ওয়ার ডাজ মিস্টার আলী লিভ হবে না তাই না। ডাজ মিস্টার আলী লিভ হবে না, মিস্টার আলী ডাজ লিভ হবে না, মিস্টার আলী লিভস হয়ে গেছে এটা। অর্থাৎ একই সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে দুই পাশে প্রশ্ন করা যায় না, এক পাশে করতে হয়, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিতে হবে। শি হ্যাজ নট বিন এবল টু রিকল, ওয়ার ডাজ হবে না, ওয়ার আর উই গোয়িং হবে না, ওয়ার ডিড শি হবে না, ওয়ার উই ওয়ার গোয়িং, ওয়ার লিভস শি, উত্তর এটা। Which of the following sentences is correct? Do you know who the house belongs to? Do you know whom does the house belong to? Do you know, তাহলে প্রথম পাশে প্রশ্ন হবে তাই না, দ্বিতীয় পাশে প্রশ্ন হবে না। Do you know who the house belongs to? Do you know, do you know, do you know to whom the house belongs to? এই তো সি নম্বর উত্তর। আচ্ছা, তুমি কি জানো কয়টায় ক্লাস শুরু হবে? ডু ইউ নো when the class starts? ডু ইউ নো ডাজ হবে না, উইল, এই নাম্বার উত্তর। আচ্ছা, ঢাকা ইজ দ্য ফেমাস, দ্য কারেক্ট ডাবল এক্সক্লেমেশন, হোয়াট ফর ইজ ঢাকা ফর ফেমাস। আচ্ছা, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, হোয়াট ফর ইজ ঢাকা ফেমাস। আচ্ছা, ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস, will the class start is the, আচ্ছা বি নম্বর উত্তর। এমবেডেড কোশ্চেন থেকে যে প্রশ্ন এসে থাকে, ইউজেস অফ এমবেডেড কোশ্চেন এবং ডিস্টিংশন বিটুইন কোশ্চেন এবং অন্যান্য বিষয়, কনজাংশন থেকে যে প্রশ্ন আসে, বিশেষ করে এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি হবে। বিশেষ করে দেখো, সাবজেক্টের পরে যদি এইগুলো থাকে, বলছে আই ডোন্ট নো the time when he will come, দেখো এখানে ইন্টারোগেশন কি বলা হয়েছে, হয় না, তার মানে হচ্ছে এরকম, I don't know, I don't, ভুল হচ্ছে, I don't know the time when he will, when he will come, আমি জানি না কখন সে আসবে। এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই। অনেক সময় এইটাতে একটু ঝামেলা হয়, ভাবে যে হচ্ছে এরকম যে টাইমের ক্ষেত্রে ওয়েন হয়, প্লেসের ওয়্যার হয়, পার্সনে হু, থিংয়ে এগুলো হয়, রিজনে এটা, রিজনে আরেকটা আছে ফ্যাক্টর, ফ্যাক্টর থাকলে হয় প্রসেস হাউ, ফ্যাক্টর ও, ফ্যাক্টর হয় পাইছি, কজ হয়, তাহলে ফ্যাক্টর, কজ এবং রিজন একই জিনিস। আচ্ছা, তো আমরা মনে করি যে যেহেতু ডব্লিউএস কোশ্চেন আছে তাহলে মানে একটা প্রশ্ন হবে না, প্রশ্ন হওয়ার সুযোগ নেই। হি ডাজ নট নো দ্য রিজন, আর রিজন ওয়াই আই লাভ হিম, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু হবে না। হ্যাঁ, অর্থাৎ তুমি ভাবতে পারো যে ওয়াই যেহেতু আছে তাহলে মানে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে না, এটা হবে না। জাস্ট এই উদাহরণ এখানে এটা মনে রাখলে হবে যে সাবজেক্টের পরে যে ডোন্ট নো, হ্যাভ ফরগেট বা ডোন্ট নো এগুলো থাকে এবং এরপরে এইগুলোর কারণে হচ্ছে রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়, তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে না। প্রশ্নবোধক চিহ্ন হবে কোথায় দেখো, এগুলো পারবো ইনশাল্লাহ। এই যে যদি সাবজেক্ট না থেকে জাস্ট প্রশ্ন করে, ডাইরেক্ট প্রশ্ন করে, ডু ইউ নো বা ডিড ইউ নো, ক্যান ইউ, কুড ইউ টেল, মে ইউ, মাইট ইউ সে, শ্যাল ইউ বা উইল ইউ, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিড ইউ নো দ্য টাইম ওয়েন ইউ উইল কাম, ডিড ইউ নো দ্য টাইম ওয়েন উইল কাম, তার হচ্ছে আই ডোন্ট নো দ্য টাইম ওয়েন ইউ উইল কাম, এতে প্রশ্নবোধক নাই, বাট ডু ইউ নো দ্য টাইম ওয়েন উইল কাম, এখানে প্রশ্নবোধক আছে, ঠিক আছে। এই হচ্ছে জাস্ট একটু বিষয়, একটু খেয়াল করলে হবে আর কি।
পার্থক্য একটু দেখে নাও, জাস্ট পারবা ইনশাল্লাহ। ডিসক্রিমিনেট অ্যামং ইন্টারোগেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কনজাংশন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি এবং কনজাংশনটা কি, এটা একটু দেখো। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা একটা প্রোনাউন এই ওয়ার্ডটা, এবং এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে যেহেতু, তাই এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়েছে। ওয়াই ডিড, দেখো এটাও তাই, হাউ এটাও তাই, এগুলো তাই, সবগুলো প্রশ্ন করা হয় যে প্রোনাউন দিয়ে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট আইডিয়া, এবার দেখো আইডিয়া যেহেতু নাউন, নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কাইন্ড অফ প্রশ্ন করা হয় ওটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। তার হচ্ছে ওয়াই দ্য আইডিয়া ডিড শি, এই তো আইডিয়ার সাথে ওয়াই আছে। হাউ প্রসেস, এই যে হাউ এর সাথে প্রসেস আছে, ঠিক আছে, পারবো। কনজাংশন দেখো, ইট ইজ এ পেন, হোয়াট ইজ ইউজড, ইট ইজ এ পেন একটা সেন্টেন্স, হোয়াট ইজ ইউজড, এবার দেখো ইজ ইউজড, এটা মাঝখানে ব্যবহার হয়েছে কনজাংশন। ইট ইজ দ্য রিজন ওয়াই আই লাইকড ইট, এটা সেন্টেন্স, এই পাশে আরেকটা সেন্টেন্স। এটা হয় না, এটা রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে, হ্যাঁ এই ওয়ার্ডটা রিলেটিভ প্রোনাউন, আমার ভুল হয়েছে, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, ইট ইজ দ্য প্রসেস হাউ আই ডিড, এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, হাউ এখানে কনজাংশন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু বুঝলাম যে এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের জন্য ঝাঁপিয়ে পড়া। আমরা সেন্টেন্স সম্পর্কে যতটুকু বুঝতে পারছি যে সেন্টেন্স এর বেসিক ডেফিনিশন জিজ্ঞাসা করতে পারে, সেন্টেন্সের প্রকারভেদ থেকে আসতে পারে, এবং সেন্টেন্সের ট্রান্সফরমেশন থেকে আসতে পারে, এবং ট্রান্সফরমেশনের জন্য বিশেষ করে যে বেসিক সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো মনে রাখলে তোমার সেন্টেন্স এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে আর কোনো প্রবলেমস তোমাদের থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে আজকের ক্লাসের যে বিষয়গুলো তোমাদেরকে দিলাম, আল্লাহর হস্তে যে কোনো একটা বই থেকে একটু ভালো করে পড়ে নাও, পড়ে সিরিয়াস একটু প্র্যাকটিস দাও বিগত সালের প্রশ্ন। যদি কোথাও বেঁধে যাও ডিসকাশন গ্রুপে জানিয়ে দাও, এবং আমরা চাচ্ছি তোমাদের খুব শর্ট টাইমের ভেতরে সকল ক্লাস শেষ করে দেবে ইনশাল্লাহ, মানে জানুয়ারির 10 তারিখের ভেতরে হয়তো সকল ক্লাস শেষ করব। সো আশা করছি নেক্সট উইক থেকে ডাবল লেকচার পাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, যে কোনো বিষয়ে প্রশ্ন হলে আমাদেরকে জানাও, তোমাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।